মেট্রো রেলের কাজ এগিয়ে চললেও তৈরি হয়নি সংযোগ সড়ক। প্রকল্প শেষ হলেও সেবা বঞ্চিত হওয়ার শঙ্কা। আগে থেকেই মহাপরিকল্পনার তাগিদ। ফেসবুক, গুগল, ইউটিউব থেকে এখনই ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। সিঙ্গাপুর বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি প্রধান বাধা, মানতে নারাজ মন্ত্রী। বগুড়ার হাটবাজারে বাড়তে শুরু করেছে ধানের সরবরাহ। মন প্রতি বিক্রি হচ্ছে 1150 টাকা পর্যন্ত। সরকারি মূল্যে চাল বিক্রিতে লোকসানের শঙ্কা মিল মালিকদের। এবং সরবরাহ বাড়ায় মুন্সিগঞ্জের পাইকারি আড়তে কমেছে মাছের দাম। চাঁদপুরে শীতের শুরুতে নিম্নমুখী সবজির দর। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাংলাদেশ কোস্টগার্ডের 9টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। করতে চেয়েছিলেন, তাই শুধু স্বাধীনতা অর্জন না, স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে যেমন তিনি গড়ে তুলেছিলেন। 1 কোটির উপর মানুষ শরণার্থী ছিল, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন, নিহত এবং শাহাদত বরণকারী তাদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা, নির্যাতিত মা বোনদেরকে সহায়তা করা, তাদের পুনর্বাসন এবং এই বিধ্বস্ত বাংলাদেশ স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুল, ব্রিজ যা কিছু ছিল সবই ধ্বংসপ্রাপ্ত। সেগুলি সবই তিনি মাত্র 3.5 বছরের মধ্যে তৈরি করে অর্থনৈতিক উন্নয়নের পথে যখন কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় 15 আগস্টের ঘটনা ঘটে। বাংলাদেশের অগ্রযাত্রাও ব্যাহত হয়। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আপনারা জানেন যে আমাদের পরিবারে শুধু আমি আর আমার ছোটো বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই। 6 বছর বিদেশে ছিলাম, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে। এরপর 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার অনুপস্থিতিতে দলের সভানেত্রী নির্বাচিত করে, অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও অনেক বাধা অতিক্রম করে আমি ফিরে আসি একটা লক্ষ্য নিয়ে, যে জাতির পিতার যে আকাঙ্ক্ষা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, বাঙালি জাতিকে একটু উন্নত জাতি হিসেবে গড়ে তুলবেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি ফিরে আসি এবং আমার প্রচেষ্টা চালিয়ে যাই। কাজে 21 বছর পরে ক্ষমতা আসার পর আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। দ্বিতীয় দফা যখন 2008-এর নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করি, তখন থেকে এ পর্যন্ত বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছি, যে কারণে প্রতিটি প্রতিষ্ঠানকেই আমরা সুচারুভাবে গড়ে তোলা, বাংলাদেশের একটা স্বাধীন দেশ উপযোগী করে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন মাত্র 3.5 বছর, এরই মধ্যে আমাদের যে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার আছে, সেই লক্ষ্য নিয়েই তিনি 1974 সালে আইন পাশ করে দিয়ে যান। তিনি দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট প্রণয়ন করেন, আইন পাশ করেন, এবং আমাদের একদিকে মিয়ানমার, অপরদিকে ভারত, তার সঙ্গে আলোচনা করেন। মিয়ানমারের সঙ্গে আলোচনা করে একটা সমুদ্র সীমাটাও নির্দিষ্ট করে সেটা আমরা ব্যবহার করতে শুরু করি। 75 সালের জাতির পিতাকে হত্যার পর থেকে যারা ক্ষমতা এসেছিল, প্রকৃতপক্ষে তাদের জনগণের ভোটে নির্বাচিত না বা জনগণের মধ্য থেকে ক্ষমতায় আসেনি। ক্ষমতাটা তারা দখল করেছিল অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে, যার ফলে আমরা দেখি যে এই সমস্ত যে সুযোগগুলি, সেই সুযোগগুলির দিকে তারা তাকায়নি বা এই সমস্ত অধিকারগুলির কথা তারা বলেনি। আমি যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি বা খালেদা জিয়া সরকারের কথা বলি, যার কথা বলবো, একজনও আমাদের মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথাটা কখনো তারা উল্লেখ করেনি। 74 সালে জাতির পিতা আইন করে যান, আর জাতিসংঘে আইন হয় 82 সালে। কিন্তু 96 সালে সরকার এসেই আমরা এ ব্যাপারে আমাদের যথাযথ কার্যক্রম শুরু করি। যা হোক, দ্বিতীয় দফা আমরা যখন সরকার আসি এ ব্যাপারে অগ্রগতি লাভ করে এবং পরবর্তীতে আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি।
সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। শুধু সমুদ্র সীমা না, আমাদের স্থল সীমানা চুক্তিও জাতির পিতা করে গিয়েছিলেন। যাক, আওয়ামী লীগ সরকার আসার পরে সেটাও আমরা সমাধান করি। যাক, আমরা এখন যে সমুদ্র সীমা পেয়েছি সেই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির উন্নয়নের কাজে আমরা লাগাবার একটা সুযোগ আমরা পেয়েছি। কাজে আমাদের চেষ্টাই হচ্ছে, কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর। বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে, সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা মিয়ানমার এবং ভারত দুটি বন্ধুপ্রতিম দেশ, বন্ধুত্ব বজায় রেখেও আন্তর্জাতিক আদালতের রায়ে আমরা বিশাল সমুদ্র সীমা পেয়েছি এবং সেইখান থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি। কাজে এই সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় কোস্টগার্ডের সদস্যবৃন্দ, বাংলাদেশ কোস্টগার্ডের সৃষ্টির পিছনে একটা মজার ঘটনা আছে। আমরা বিরোধী দলে, আওয়ামী লীগ, সাধারণত বিরোধী দলে থাকলে আমরা সিদ্ধান্ত প্রস্তাব আনি আর সেগুলি বেশিরভাগই ভোটে নাকচ হয়ে যায়, কারণ সংখ্যায় আমরা কম। কিন্তু এই একটি বিষয়, আমাদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, এই উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা একটা সিদ্ধান্ত প্রস্তাব যখন এনেছিলাম, স্বাভাবিকভাবে বিএনপি তখন ক্ষমতায়, তারা এটা আপত্তি জানিয়েছিল। কিন্তু একটি পর্যায়ে আমরা দেখলাম যে পার্লামেন্টে আমরা বিরোধী দলে থাকলেও আমাদের উপস্থিতিটা বেশি ছিল, বরং সরকারি দল বিএনপির সংখ্যাটা খুব কম ছিল। যখন এটা নিয়ে আলোচনা হয়, কারণ যে আপনারা জানেন পার্লামেন্টের সাথে ডিবেট হয়, এই আলোচনার একটা পর্যায়ে তারা এটাকে নাকচ করে দিতে যখন চাইলো এবং তারা কন্ট্রোল ভোটে নাকচ করতে চাইলো, সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে আমরা ডিভিশন ভোট দাবি করলাম। কারণ এখানে পার্লামেন্ট প্র্যাকটিসের একটা বিষয় আছে, তাৎক্ষণিকভাবে ডিভিশন ভোটটা যদি আমরা দাবি না করি সেটা ভোটে নাকচ হয়ে যেতে পারত। তা আমরা যখনই ভোট দাবি করলাম, মাননীয় স্পিকার বাধ্য হলেন ভোটে দিতে। যখন ভোটের জন্য আমরা দাঁড়ালাম, গুণে দেখা গেল যে বিরোধী দলের সংখ্যাই বেশি। কাজে আমাদের এই সিদ্ধান্ত প্রস্তাবটা পাশ হয়ে গেল। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার জন্য আমাদের প্রস্তাবটা পাশ হওয়া, পার্লামেন্টে বিরোধী দলের থেকে কোনো প্রস্তাব পাশ করানো, এটা একটা বিরল ঘটনা। কিন্তু আমরা সেই ইতিহাসটা সৃষ্টি করেছিলাম 1994 সালে এবং সেখান থেকেই কিন্তু এই কোস্টগার্ডটা সৃষ্টি। পরবর্তীতে এটা আইনও হয়েছে। কাজে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ একটা সংগঠন একান্তভাবে দরকার। শুধু সংগঠন না, তাদের যা যা দরকার সেটাও প্রয়োজন। আমরা 96 সালে সরকার আসার পরই বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন জোনের জন্য ভূমি নির্দিষ্ট করে দেওয়া, অবকাঠামো নির্মাণ করা, বিভিন্ন ধরনের জলযান প্রদানের মাধ্যমে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের কার্যক্রম যাতে ব্যাপকভাবে চালু হয় তার ব্যবস্থা আমরা করলাম। 2009 সাল থেকে আমরা আরও ব্যাপক উন্নয়নের কাজ করি, যা আমাদের দেশের উপকূলীয় এবং প্রত্যন্ত অঞ্চলে কোস্টগার্ডের জন্য স্টেশন ও আউটপোস্ট সমূহে প্রায় 27টি কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার সহ 55টি অবকাঠামো ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। গত 12 বছরে কোস্টগার্ডের জন্য বিভিন্ন আকারে 55টি জাহাজ ও জলযান নির্মাণ করা হয়েছে। 3টি প্রকল্পের আওতায় কোস্টগার্ডের বেসসমূহের কর্মকর্তা নাবিকদের বাসস্থান, অফিসার্স মেস, নাবিক নিবাস, প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। পটুয়াখালী অঞ্চলের নিজস্ব প্রশিক্ষণ বেস, বিসিজি বেস অগ্রযাত্রার মাধ্যমে কোস্টগার্ডের জনবলের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আজকে দুর্ভাগ্য যে করোনা ভাইরাসের কারণে আমি উপস্থিত হতে পারলাম না, যে এতগুলি জাহাজ কমিশনিং হলো আর আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না সরাসরি, এটা সত্যি খুব দুঃখের। তারপরে আমি বলবো, আমি অভিনন্দন জানাই কোস্টগার্ডকে যে তারা এত বিশাল একটা বহর
তাদের কোস্টগার্ডে পেলেন। সেই জন্য আমরা এই বাহিনীর সদস্যরা স্বল্পতম সময়ে বিশাল সমুদ্র উপকূলীয় এলাকার মানুষের যানবাহনের নিরাপত্তায় অসামান্য সাফল্য অর্জন করে চলেছেন। সেই জন্য অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদেরকে। আমাদের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক জলসীমার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা, মৎস্য সম্পদ রক্ষা, দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান, মাদক বিরোধী অভিযান, ডাকাত দমন বা জলদস্যু দমন, প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষা করা বা তাদের সহযোগিতা করা বা রিলিফ দেওয়া, প্রতিটি কাজই কিন্তু কোস্টগার্ড সম্পৃক্ত থাকছেন। তাছাড়া আপনারা জানেন যে মা ইলিশ রক্ষা করা, ঝটকা নিধন করা এবং সে ব্যাপারেও কোস্টগার্ড যথাযথ পদক্ষেপ নিচ্ছে, প্রশংসনীয় ভূমিকা পালন করছে। কাজে আমরা আমাদের কোস্টগার্ডকেও একটি আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলতে চাই। 2014 সালে যখন আমি ইটালি সফরে যাই, তখন সেখানে আমাদের ইটালি সরকারের সঙ্গে আলাপ হয় এবং কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য আমি ইটালি সরকারের কাছে সহযোগিতা চেয়েছিলাম এবং G2G চুক্তির মাধ্যমে ইটালি নৌবাহিনীর 4টি করভেট প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে অফশোর পেট্রোল ভেসেলে রূপান্তরিত করে বাংলাদেশ কোস্টগার্ডকে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এই 4টি জাহাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী আমাদের জাতীয় 4 নেতা, যা জাতির পিতার নির্দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দেন এবং যাদেরকে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয় 75 সালে, আর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু আমরা 4টি জাহাজই তাদের স্মরণে দিয়েছি, তাদের নামে আমরা নামকরণ করেছি। এর পূর্বে 2017 সালে আমরা BCGS তাজউদ্দিন এবং BCGS সৈয়দ নজরুল জাহাজ দুটি কমিশনিং করি। এবারে আমরা বাকি দুটি অর্থাৎ BCGS মনসুর আলী এবং BCGS কামরুজ্জামান এই দুটি আমরা এখন করলাম। যে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য আমি মনে করি এটা একটা নতুন অধ্যায় সূচিত হয়েছে, কারণ মুজিব বর্ষে আমাদের সমুদ্র সীমা বা উপকূলীয় অঞ্চল টহল অব্যাহত রাখা সেগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবথেকে বড় কথা হলো আপনারা জানেন যে আমাদের দেশ পরিচালনা করতে গেলে অনেক সময় অনেকেরই অনেক রকম উপদেশ বা অনেক নির্দেশ শুনতে হয়। যেমন আমাদের খুলনা শিপইয়ার্ড, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ ছিল যে শিপইয়ার্ড লাভজনক হচ্ছে সেটা বন্ধ করে দিতে হবে, কিন্তু আমি সরকারে আসি যখন 96 সালে, তখন সিদ্ধান্ত নিই যেটা আমরা বন্ধ করব কেন, কারণ আমরা সমুদ্র সীমা অর্জন আমাদের করতে হবে, এটা আর কেউ না যোগ আমি জানতাম এবং আমাদের পরিকল্পনা ছিল। তাছাড়া নদীমাতৃক বাংলাদেশ, কাজে আমাদের একটা শিপইয়ার্ড একান্তভাবে দরকার। তাছাড়া এক সময় বাংলাদেশ কিন্তু সে আদি যুগেও এখান থেকে কিন্তু জাহাজ শিল্প তার রপ্তানি করতেন। কাজে এই কথা চিন্তা করে আমি তখন আমাদের বাংলাদেশ নেভিকে এই শিপইয়ার্ডের দায়িত্ব দিয়ে দিলাম, যেটা সম্পূর্ণ তাদের হাতে। কাজে আজকে আমরা সেখানে আমাদের জাহাজগুলি তৈরি করতে পারছি। কাজে আমাদের নারায়ণগঞ্জ ডকইয়ার্ড সেটাও এবং ড্রাই ডক ওটাও আমরা নেভির হাতে দিয়ে দিয়েছি। কাজে নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ও খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে 5টি ইনশোর পেট্রোল ভেসেল। BCGS সবুজ বাংলা, BCGS শ্যামল বাংলা, BCGS সোনার বাংলা, BCGS স্বাধীন বাংলা এবং BCGS অপরাজেয় বাংলা এবং 2টি ফার্স্ট পেট্রোল বোট BCGS সোনাদিয়া এবং BCGS কুতুবদিয়া আজকে এই বাহিনীতে যুক্ত হলো। অর্থাৎ আমরা নিজেরাও পারি, আমরাই তৈরি করতে পারি, সেটা আমরা প্রমাণ করলাম। আজকে আমাদের কাজে লাগলো, আগামীতে আমরা রপ্তানিও করব ইনশাল্লাহ। আমাদের দেশীয় শিপইয়ার্ডে তৈরি জাহাজগুলি কোস্টগার্ডের অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূল এলাকায় নদীপথে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত BCG ভেইস ভোলারও আনুষ্ঠানিক যাত্রা আজ শুরু হলো। আমরা এই বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর জন্য হোভারক্রাফট, ড্রোন ও সকল আবহাওয়ায় চলাচল উপযোগী 3500 টন ক্ষমতা বিশিষ্ট জাহাজ সংগ্রহের উদ্যোগ নিয়েছি। কারণ প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের, অনবরত এই দুর্যোগ মোকাবেলা করতে হয়। কাজে এই দুর্যোগ মোকাবেলা করে মানুষের জানমাল বাঁচানো এবং সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। কাজে দুর্যোগের সঙ্গে আমাদের বসবাস করতে হবে, তাই সে প্রস্তুতিও আমাদের থাকতে হবে।
তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ডের 2টি ইনশোর পেট্রোল ভেসেল, একটি ফ্লোটিং ক্রেন, 2টি টাগ বোট এবং 16টি বোটও তৈরি হচ্ছে। অচিরে এগুলো কোস্টগার্ডের বহরে সংযুক্ত হবে বলে আমি আশা করি। কোস্টগার্ডের মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়ানোর জন্য গজারিয়ায় একটি ডকইয়ার্ডও নির্মাণ করা হচ্ছে। তাদের নিজস্ব ডকইয়ার্ডও থাকবে, যাতে সেখানে তারা সময় সময় তাদের ছোটোখাটো যে মেরামতগুলি লাগে সেটা নিজেরা করতে পারে। সেই ব্যবস্থাটা আমরা করে যাচ্ছি। হয়তো একসময় এখান থেকেও জাহাজ তৈরি করতে পারবে। আমাদের সরকার 2009 সাল থেকে ধারাবাহিকভাবে কোস্টগার্ডের জনবলও বৃদ্ধি করেছে। ব্লু ইকোনমি ও গভীর সমুদ্রের নিরাপত্তা প্রদানের জন্য এ বাহিনীর রূপকল্প 2030 এবং 2041 অনুযায়ী বর্তমান জনবল 4,781 জন থেকে বাড়িয়ে 15,000 করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কারণ যত বেশি জাহাজ কিনি, যত বেশি আমরা করি, আমাদের লোকবলও প্রয়োজন হবে। তার জন্য যথেষ্ট ট্রেনিং দিয়ে আমাদের লোক নিতে হবে, তাতে আমাদের কর্মসংস্থানও বাড়বে, আমাদের যুবশ্রেণী কাজ পাবে। সুধীমণ্ডলী, গভীর সমুদ্র নির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল নিরাপদ রাখা, ব্লু ইকোনমির সাথে সংশ্লিষ্ট প্রকল্পসমূহ ও ব্যক্তিগত যানবাহনের নিরাপত্তা বিধানে আজকের কমিশনকৃত জাহাজসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কোস্টগার্ডের বিভিন্ন জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। আমি বিশ্বাস করি এসব জাহাজ ও ঘাঁটি কোস্টগার্ড সদস্যদের পেশাগত উৎকর্ষ, মানসিক বিকাশ ও উন্নত মনোবল অর্জনে যুগান্তকারী ভূমিকা রাখবে। আমি কোস্টগার্ডের সকল সদস্যকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে এটা বলবো, দেশপ্রেম, সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করবেন। কোস্টগার্ডের সুনাম যেন সবসময় বজায় থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমাদের সরকার দিয়ে যাবে, সে আশ্বাস আমি আপনাদের দিতে পারি। অবশেষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বন্ধুপ্রতিম দেশসমূহ, যাদের সার্বিক সহযোগিতায় কোস্টগার্ডের ক্রমবর্ধমান উন্নয়ন আধুনিকায়নে আজকের কমিশনকৃত জাহাজসমূহ অর্জন করা সম্ভব হয়েছে। করোনা ভাইরাসের এ সময় বলতে গেলে এখন আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, সেজন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কাজে আপনাদের সকলকে আমি বলবো যে স্বাস্থ্য সুরক্ষা আপনারা মেনে চলবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন এবং আপনার সঙ্গে যারা কাজ করে তারা যেন সুরক্ষা থাকে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। তবে এই সময় আমাদের অর্থনীতি যেন গতিহীন না হয়, তার গতিশীলতা অব্যাহত রাখা এবং মানুষকে সহযোগিতা করা এবং মানুষের জীবন মান যেন সচল থাকে এবং উন্নত থাকে এবং যথেষ্ট চিকিৎসার ব্যবস্থা হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি এবং সেই জন্য ইতিমধ্যে আমরা বিশেষ প্রণোদনাও দিয়েছি এবং যার ফলে আমাদের অর্থনীতি এখনও গতিশীল আছে। আমাদের লক্ষ্য মুজিববর্ষ, আমরা ইতিমধ্যে লক্ষ্য ছিল যে বাংলাদেশ সম্পূর্ণভাবে আমরা দারিদ্র্যমুক্ত করতে পারবো। করোনা ভাইরাসের কারণে সেটা হয়তো একটু বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য স্থির আছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। যদি আমরা অনেক প্রস্তুতি ছিল সেভাবে করতে পারিনি করোনা ভাইরাসের কারণে, কারণ সেটা শুধু বাংলাদেশ না, এই সমস্যাটা আজকে বিশ্বব্যাপী সমস্যা। তারপরেও আমাদের লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ জাতির পিতা এই দেশ স্বাধীন করে গেছেন, এই বাংলাদেশ একদিন সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই প্রত্যয় নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আবারও ইতিমধ্যে আমরা বিশেষ করে বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বাহিনীর যে 2টি অফশোর পেট্রোল ভেসেল, 5টি ইনশোর পেট্রোল ভেসেল, 2টি ফাস্ট পেট্রোল বোট ও বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলার কমিশনিং ঘোষণা করছি। সেই সাথে সাথে এর সকল সদস্য এবং কোস্টগার্ডের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চললেও এখনও শুরু হয়নি সংযোগ সড়ক বা সার্ভিস রোড নির্মাণের কাজ। ফলে শঙ্কা আছে প্রকল্প শেষ হলেও সেবা বঞ্চিত হওয়ার। মেট্রো ব্যবস্থাপক বলছেন প্রকল্প শেষ হওয়ার 6 মাস আগে তারা সংশ্লিষ্টদের নিয়ে বসবেন। তবে স্টেশন ঘিরে
চক্রাকার বাস সার্ভিস চালু করার পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা আগ থেকেই মহাপরিকল্পনার তাগিদ দিয়েছেন। আজহার লিমনের রিপোর্ট। রাজধানীর তুরাগের ধৌর এলাকা মেট্রো রেলের প্রথম স্টেশন থেকে দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। এই এলাকা থেকে শাহবাগ পল্টন হয়ে মতিঝিল পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা, অথচ একই গন্তব্যে মেট্রো রেলে যেতে সময় লাগবে আধ ঘন্টার মতো। তাই এখানকার মানুষের প্রতীক্ষা কবে হবে মেট্রো রেল। দিয়াবাড়ি থেকে মেট্রো লাইন শুরু হয় এমন অপেক্ষা আছে আশপাশের ডিওএইচএস, বিমানবন্দর, বাউনিয়া উত্তর আশুলিয়া এলাকার লাখ লাখ নগরবাসীর। বলা হচ্ছে আগামী বছরের ডিসেম্বরেই চালু হচ্ছে মেট্রো রেল, আর সে লক্ষ্যে কাজও এগিয়ে নেওয়া হচ্ছে চলমানের প্রকল্পে। কিন্তু যাদের লক্ষ্য করে নেওয়া প্রকল্প, সেসব সুবিধাভোগীদের স্টেশনে যাতায়াতের জন্য যে সড়ক ব্যবস্থাপনার দরকার, তার উন্নতি হয়েছে কতটা? ওই যে দেখেন মেট্রো রেল, তো এখান থেকে দেখা যাচ্ছে খুব কাছে মেট্রো রেলটা, তো ওখানে যে যাব তো যাওয়ার মতো এরকম মানে রাস্তা নাই। দূরত্ব তো 5 মিনিট দূরত্ব, কিন্তু আমাদের ভাঙাচোরা রাস্তার জন্য আমাদের কোনো সংযোগ নেই, যেতে আমাদের প্রায় রিক্সা দিয়ে 40-45 মিনিট লেগে যায়। সরেজমিন ঘুরে দেখা গেছে মেট্রো রেলের প্রথম 3টে স্টেশন রাজুক পরিচালিত উত্তরা 3য় প্রকল্প এলাকায় এখনো বসতি গড়ে ওঠেনি। তাই প্রাথমিক সুবিধাভোগী আশপাশের নগরবাসী। রাজুক সহ বিভিন্ন সংস্থার এসব এলাকা সংযোগ করে সড়ক করার মহাপরিকল্পনাও আছে, কিন্তু বাস্তবে এসব সড়ক বর্ধিত কিংবা সংস্কারের কোনো কাজই শুরু হয়নি। চালু করার যথেষ্ট আগে আমরা অ্যাটলিস্ট 6 মাস আগেই ওনাদের সাথে যোগাযোগ করব এবং আমরা আন্তঃসংস্থা মিটিং করব, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে স্টেশনগুলোতে আসতে পারে একটা ব্যবস্থা নিশ্চিত করব। পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন আগ থেকে পরিকল্পনা না নিলে আর্থিক ক্ষতিতে পড়তে পারে এই প্রকল্প। স্টেশনগুলি অলরেডি আমাদের কিন্তু আয়োজন ছাড়া হয়ে গেছে। এখন যে সম্ভাবনাগুলি আছে সেটাকেও যদি আমি অবহেলা করি তাহলে কিন্তু একটা অমার্জনীয় একটা কাজ হয়ে যাবে। যে রোড গ্রিডটা উত্তরা 3rd ফেজে দেওয়া আছে, এটাকে যদি ডেভেলপ করে ফেলতে পারি তাহলে অনেক লোকই কিন্তু এয়ারপোর্ট থেকে অফলোডেড হয়ে মেট্রোর তখন কিন্তু যাত্রী হিসাবে তারা নিজেরাও উপকার পেতে পারে। এটা মেট্রো অপারেশনের জন্য কিন্তু অনেক ইতিবাচক হবে। সাথে সাথে ফিডার বাস সার্ভিস যারা যাত্রী কানেক্ট করে এখানে একটা ডোর টু ডোর ফ্যাসিলিটির ব্যবস্থা করবে, টিকিট থাকবে একটা। শহরের ভেতরের মেট্রো স্টেশনগুলোর জন্যও নেই সংযোগ সড়ক বা সার্ভিস রোড। তাই এসব স্টেশনমুখী যানবাহনগুলোর কারণে উল্টো যানজটের সংখ্যা আছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালত নির্দেশ দিলেও এখনই ফেসবুক, গুগল, ইউটিউব থেকে ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। এক্ষেত্রে সিঙ্গাপুর বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তিকেই বাধা হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। যদিও চুক্তিতে পার পাওয়ার সুযোগ নেই বলে জানান ডাক টেলিযোগাযোগ মন্ত্রী। শুভ খানের রিপোর্ট। তথ্যের চাহিদা পূরণে অনলাইনে সংবাদপত্র পড়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্রাউজিংয়ে হরহামেশায় চোখে পড়ে দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। আবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও দেশীয় বিজ্ঞাপনের হার দিন দিন বাড়ছে। বেসিসের তথ্যমতে ফেসবুক, গুগল, ইউটিউবে বিজ্ঞাপন বাবদ বছরে প্রায় 2000 কোটি টাকা যাচ্ছে, অথচ উল্লেখযোগ্য রাজস্ব পাচ্ছে না সরকার। এ অবস্থায় ফেসবুক, গুগল থেকে ভ্যাট আদায়ে এনবিআরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় ফেসবুক, গুগল সিঙ্গাপুরে অফিস চালু করে বাংলাদেশে সেবা দিচ্ছে। সেক্ষেত্রে সিঙ্গাপুরে কর পরিশোধ করলে বাংলাদেশকে শুল্ক দিতে হবে না। যেহেতু বাইলেটারাল এগ্রিমেন্ট আছে, সেই বেসিসে ওরা যদি সিঙ্গাপুরে ট্যাক্স দিয়ে থাকে তাহলে আমাদের এখানে ট্যাক্স এক্সেম্পট, কারণ ওর যদি ট্যাক্স দেয় তাহলে ওর জন্য ডাবল ট্যাক্সেশন হয়। তবে এই যুক্তি মানতে নারাজ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। ফেসবুক অরিজিনালি ইউএস কোম্পানি, যদি সিঙ্গাপুরিয়ান কোম্পানি হতো তাহলে আমরা এই যুক্তিটা মানতে পারতাম। এইসব খোরা যুক্তি আমার মনে হয় না যে আমাদের কাছে গ্রহণযোগ্য। আর সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানাতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। পেপারে দেখেছি যে হাইকোর্টের রায় এদের কাছ থেকে আদায় করা হোক, এবং অফিসিয়ালি রায় মনে হয় এখনও রায়ের কপিটা আমাদের কাছে আসে নাই, এখনও আসলে আমরা ডিটেলস দেখে নেব। এ বিষয়ে ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাস রশিদ দিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ি উপজেলার সবচেয়ে বড় মাছের আড়ত দিঘির পাড়। ভোর থেকে হাকডাকে বিক্রি হয় মাছ। সরবরাহ বেশি থাকায় সব ধরনের মাছের দাম কমেছে, কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত।
পদ্মার মাছ ছাড়াও খাল বিলের ফরমালিন মুক্ত দেশীয় নানা প্রজাতির তাজা মাছের কারণে আড়তের কদর বেশি। মাছের হাটটি এ পর্যন্ত 7 বার নদী ভাঙনের কবলে পড়ে। তারপরও জেলে ও ক্রেতাদের আস্থা থাকায় আবারও জমজমাট হয়ে ওঠে হাট। ভোরের এই হাটে পাঙ্গাস, ইলিশ সহ বিক্রি হয়েছে 10 মেট্রিক টনের বেশি মাছ। শতাব্দী প্রাচীন এই হাটে 39টি আড়তে হাঁকডাকে মাত্র 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় কোটি টাকার মাছ। হিমালয়ের হিমেল বাতাস আসার সাথে সাথে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। শীত আসার আগেই বাড়িতে বাড়িতে পিঠা পুলি আয়োজন আর হাট বাজারগুলোতে চাহিদা বেড়েছে সুস্বাদু খেজুরের গুড়ের। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমানের বকুলের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। কুয়াশায় ঢাকা ভোর, সূর্যোদয়ের সাথে সাথে গাছিরা ছুটেন খেজুরের রস সংগ্রহে। সারি সারি গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িতে সারা রাত ফোঁটা ফোঁটা করে জমা রস নামাতে থাকেন গাছিরা। এরপর জড়ো করেন রসের হাঁড়িগুলো। রস সংগ্রহ শেষ হলে হাঁড়িগুলো নিয়ে ছুটেন চুলার কাছে। ছাঁকনিতে ঢেলে চুলার উপর বড় বড় টিনের পাত্রে জমিয়ে গুড় তৈরির পালা শুরু হয়। খড়কুটোর ঘণ্টাখানেকের জালে রস ঘন হয়ে রূপ নিতে থাকে গুড়ে। গরম ঘন রস নামিয়ে ছোট ছোট খাঁচে ঢেলে গুড়ের চাকা তৈরি করা হয়। ঠান্ডা হলেই শক্ত গুড়ে রূপ নেয়। কাতি মাসের প্রথমের দিকে এখানে আসছি, এসে এই ধরনের গাছের কাজ শুরু করেছি। আমরা গুড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করি এবং বাজারে সেগুলো সেল করি। এখানে রসও খাওয়া যাচ্ছে, গুড়টাও পাইতেছি, ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল গুড়। রাজশাহী জেলার গাছিরা ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের খেজুর গাছ চুক্তিতে লিজ নিয়ে এই গুড় তৈরি করেন। 15-20 জন লোক আমরা এই গাছের উপর খাটতে পারছি। তো আশা করছি যে এই 4 মাস আমরা কাজ করলে পারে এখনো অনেকগুলি টাকা আমরা কামাই করতে পারবো। উদ্যোক্তা রবিউল জানান, শীতের 4 মাস 5 শতাধিক খেজুর গাছ 20,000 টাকায় লিজ নিয়ে প্রতিদিন গড়ে 120 কেজি গুড় উৎপাদন করছেন। আর পাইকারিতে প্রতি কেজি গুড় বিক্রি করেন 110 টাকা কেজি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল নারী সমাচার, পিঠা উৎসব ও মিলন মেলা। কাতারের আল ওয়াকরা ফ্যামিলি বিচে স্থানীয় সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে নারী সমাচার, পিঠা উৎসব ও নারীদের মিলন মেলা। এরকম আয়োজনের মাধ্যমে একে অন্যের সাথে পরিচিত হয়ে ব্যবসায়িক কাজে লাগাতে চান প্রবাসী এইসব নারী উদ্যোক্তা। তারা জানান, অনুষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দিত। কাতারে ব্যবসা বাণিজ্য ও সরকারি বেসরকারি উচ্চ পদে থাকা প্রবাসীদের প্রায় 10,000-এর বেশি পরিবার কাতারে বসবাস করেন। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ধনতেরাস উপলক্ষে ভারতে স্বর্ণ কেনার ধুম পড়েছে। করোনা মহামারীর মধ্যেও মুম্বাই, নয়াদিল্লি সহ দেশটির বিভিন্ন রাষ্ট্রে স্বর্ণের দোকানে ক্রেতারা ভিড় করছেন। তবে মহামারীতে এবছর স্বর্ণ কেনার বাজেট কমেছে ভারতীয়দের। মহামারী করোনার লকডাউনে বিপর্যস্ত ভারতের ব্যবসা বাণিজ্য একরকম স্থবির অবস্থায় ছিল অনেকদিন। সংক্রমণ নিয়ন্ত্রণে না এসে উল্টো বাড়লেও ব্যবসায়ীদের স্বার্থে বিধিনিষেধ শিথিল করেছে বিভিন্ন রাজ্য সরকার। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা, কালী পূজা আর দীপাবলি উপলক্ষে ব্যবসায় কিছুটা গতি ফিরেছে। ধনতেরাস উপলক্ষেও স্বর্ণ কেনার ধুম পড়েছে দেশটিতে। ধনতেরাস আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। বছরে একবারই এদিন আসে। এদিনে স্বর্ণ কেনা মানে সংসারের উন্নতি, সচ্ছলতা। তাই বিশ্বাস করি সামর্থ্য অনুযায়ী একটু হলেও স্বর্ণ এই দিনে কেনা উচিত। উৎসবমুখর পরিবেশেই ধনতেরাসে স্বর্ণ কিনতে এসেছেন সবাই। কেউ কিনছেন স্বর্ণ, কেউ কিনছেন রূপা। করোনার মধ্যে দোকানিরাও স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ চেষ্টা করছেন। গেল বছর মানুষ স্বর্ণের কয়েন, বড় বড় বার, স্বর্ণের অলংকারের সেট, চুড়ি কিনেছিল, কিন্তু এবছর বাজেটে কাটছাট হয়েছে। তাই কানের দুল, চেইন বেশি বিক্রি হচ্ছে। গত বছরের মতো কয়েনের চাহিদা নেই। নিতান্তই প্রয়োজনে মানুষ মার্কেটে এসেছে। মহামারীতে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 87 লাখ ছাড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ। সরকার সংক্রমণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিলেও সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা থাকায় কাজেই আসছে না কোনো পদক্ষেপ। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেট্রো রেলের কাজ এগিয়ে চললেও তৈরি হয়নি সংযোগ সড়ক। প্রকল্প শেষ হলেও সেবা বঞ্চিত হওয়ার শঙ্কা। আগে থেকেই মহাপরিকল্পনার তাগিদ। এবং ফেসবুক, গুগল, ইউটিউব থেকে এখনই ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। সিঙ্গাপুর বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি প্রধান বাধা, মানতে নারাজ মন্ত্রী।
এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ে।